এখন মাটির উপরে চলে আসছি, মাটির প্রায় 1400 ফিট নিচে, যা প্রায় 140 তলা দালানের সমান গভীরতা। আমি এখন দাঁড়ায় আছি দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লার খনির নিচে, যেটা বাংলাদেশের একমাত্র কয়লার খনি যেখান থেকে কয়লা অ্যাকচুয়ালি উত্তোলিত হয়। এই বড়পুকুরিয়া কয়লা খনিতে প্রায় 410 মিলিয়ন টন কয়লা আছে, আর প্রত্যেক বছর ওরা প্রায় 0.8 মিলিয়ন টন কয়লা তুলতে পারে। তার মানে পুরা কয়লা তুলা শেষ করতে আমাদের প্রায় 512 বছরেরও বেশি সময় লাগবে। কত বেশি পরিমাণ কয়লা এই বড়পুকুরিয়া কয়লা খনির মধ্যে মজুদ আছে একবার চিন্তা করেন। এই খনি নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে, কয়লা খনির ভিতরে আসলে হীরা পাওয়া যাবে কিনা, এই পুরো কয়লা খনি ভিতরে থেকে তুলে না উপর পর্যন্ত রাখতে প্রসেসটা আসলে কি, এই জিনিসগুলো দেখার আপনাদের অনেক ইচ্ছা আছে। আজকের ভিডিওতে এই জিনিসগুলো চাক্ষুষ আপনাদের সামনে খনির ভিতর থেকে যে দেখাবো, ফ্যাক্টরি প্রসেসটা আপনাদের চোখের সামনে দেখাবো। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের কোনো একটা জায়গায় কয়লার মজুদ আছে মানে ওইখান থেকে কয়লা আপনি তুলতে পারবেন, ব্যাপারটা কিন্তু কখনোই এইরকম না। যেমন এই চার্টটা খেয়াল করেন, বাংলাদেশের এখন পর্যন্ত 5টা জায়গায় কত পরিমাণ কয়লার মজুদ আছে সেটা দেখাইতেছে। দেখেন সবচেয়ে কম কয়লার মজুদ এদের মধ্যে আছে এই বড়পুকুরিয়াতেই, মাত্র 410 মিলিয়ন টন। কিন্তু একমাত্র এই বড়পুকুরিয়া থেকে কয়লা অ্যাকচুয়াল অর্থে উত্তোলন করা হয়, ব্যবহার করা হয়। বাকিগুলো কিন্তু এখন পর্যন্ত ফাউ করে আছে এমন ধরতে পারেন। যেমন জামালগঞ্জ, এই 5টার মধ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ যেখানে 5450 মিলিয়ন টন, এদের থেকে কিন্তু আমরা এখন কয়লা তুলতে পারতেছি না। এই একমাত্র বড়পুকুরিয়াতে কয়লা আমরা তুলতে আর ইউজ করতে পারতেছি। প্রতিদিন এই কয়লা খনি থেকে গড়ে প্রায় 4000 টন হারে কয়লা উত্তোলন করা হয়। একদম প্রথমে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে খনির ভিতরে, যেখান থেকে কয়লা তোলা হয়। কিন্তু কয়লার মাইনে প্রবেশ করাটা খুবই প্রতিকূল একটা কাজ, এতটা সহজ না। সেফটি গিয়ার ছাড়া একদমই আগানো যাবে না। আমাদের পুরোপুরি জামা কাপড় খুলে নতুন জামার সেট করতে হয়েছে, কারণ বলা হয়েছিল এই জামা কাপড় ভিজা যাবে পুরো একদম নিচে গেলে। কয়লার খনির মধ্যে টুপটুপ করে পানি পড়ে, এন্ড এটা ভিতরে যে আমরা সত্যি দেখছি। হেলমেট না পরলে আপনার অবস্থা খুবই খারাপ, এইখানে ওইখানে মাথা বাড়ি খাইতেই থাকে। তারপরে নাফিস ভাইয়ের বেল্ট পরাতে একটা বড় সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা নাফিস সালিম ভাই বেল্ট করতেছে, নাফিস সালিম ভাইয়ের জন্য এক্সট্রা কাস্টম বেল্ট আনা হয়েছে। সব সেফটি ইকুইপমেন্ট পরা যখন আমাদের শেষ, আমরা এখন রওনা দিলাম মাটির নিচে যাওয়ার জন্য। ওইখানে যাওয়ার পথে একটা অদ্ভুত স্ট্রাকচার দেখলাম, এখানে অনেকগুলা কয়েন দেওয়া। আপনারা এখন এখানে যে ছোট ছোট কয়েনগুলো দেখতেছেন, এটা দিয়ে ইন্ডিকেট করে কতজন মানুষ আসলে এখন আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে আছে। খুবই ডেঞ্জারাস একটা জায়গা। আমি ধরেন এই একটা কয়েন নিয়ে নিচে গেলাম, এন্ড দেন এই কয়েনটা এসে ফেরত দিলাম না, তার মানে বুঝে যাবে আমি আন্ডারগ্রাউন্ড থেকে আসলে উঠি না। সো মাটির নিচে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে লিফটে উঠতে হবে একটা। এটাও তো পশ লিফট না, বাট অনেক দ্রুত নিচে নামে। তো আস্তে আস্তে আমরা মাটির নিচে পৌঁছাইলাম। প্রথমে আমাদেরকে প্রায় 290 মিটার নিচে নিয়ে যাওয়া হইলো। এরপরে আমরা আরো নিচে প্রায় 1400 ফিট নিচে নামবো। কিন্তু আপনাদের এক্সাইটমেন্টের জন্যই ওইখানে নিয়ে যাওয়ার আগে একটু চলেন দেখে আসি কিভাবে এই কয়লাগুলোকে প্রসেস করা হয়। একটা ইন্টারেস্টিং মেশিন আছে এখানে। এই মাত্র আপনারা দেখলেন কয়লা আনার প্রসেস শুরু হয়েছে। এই লাল দাগটা শুরু হয়েছে 313 থেকে। এটা 313 মিটার নিচে থেকে ধরেন একটা বালতি পাঠাই দিচ্ছি, ওই বালতিটা 313 মিটার নিচ থেকে আস্তে আস্তে উপরে আসতেছে। কয়লা মিটার জিরোতে যখন আসবে তার মানে কয়লাটা উপরে উঠে গেছে। আর ওই পাশে যেটা আছে ওটা আরেকটা বালতি আপনি মনে করতে পারেন, ওইটা এতক্ষণ উপরে ছিল, ওইটা এখন উপর থেকে আস্তে আস্তে নিচে যাইতেছে, 313 মিটার নিচে যাবে। দেন এইটা আরেক বালতি কয়লা নিয়ে আবার উপরে আসবে। এরকম করে দুইটা পরপর আসা যাওয়া করতে থাকে, এবং এই স্কেলটা এখান থেকে মেইনটেইন করা হয়। খুব সুন্দরভাবে বোঝা যায় যে আসলে আমার কোন বালতিটা কত লেভেলে আছে। আপনি একটু পুরো প্রসেস নিচ থেকে সিগন্যাল আসলে ওই কম্পিউটারের ওখানে এখানে 2 আর 3 সিগন্যাল আছে। যখন 3 সিগন্যাল দিবে এখানে আমরা 3 টিপ দিব। যখন লিফট উপরে আসবে, আসার পর ওখানে কয়লা আনলোড হবে। আনলোড হওয়ার পর আবার নিচে একটা কেস যাবে, ওখানে লোড হবে। আবার ওরা সিগন্যাল দেবে, তখন আমরা আবার অন করবো। এভাবেই লিফট উঠানামা করে এখানে। আপনারা এই কমলা কালারের যে ফ্রেমটা দেখতেছেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনি অন্য কোনো জায়গায় এটা দেখবেন না, শুধুমাত্র ঠিক এই জায়গাটাতে বসানো। পুরা কয়লা নিচ থেকে উপরে আসা পর্যন্ত এটার আসলে ওজনটা কত, এইটা এইখানে মাইপা ফেলে। এই সাইডে একটা সেন্সর আছে, ওই সাইডে একটা সেন্সর, আবার এই সাইডে একটা সেন্সর এবং ওই সাইডে সেন্সর, 4টা সেন্সর। এই 4টা সেন্সর এভারেজ করে এইটা হিসাব করে। আমরা যে বলি এত মিলিয়ন টন কয়লা বড়পুকুরিয়াতে আছে, এটা হিসাব করা হয় কিভাবে? ঠিক এই জায়গাটাতে কম্পিউটারাইজড পদ্ধতিতে এটা হিসাব করা হয়। আমরা যদি চিন্তা করি যে পাটখানা দিয়ে বুঝি কয়লা মাপা হয়, ব্যাপারটা ওইরকম কখনো হয়। আমরা এখন খুবই সেন্সিটিভ একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছে। একটু আগে আপনারা কয়লার ওজন মাপার যে মেশিনটা স্কেলটা দেখেন না, ওইটার রিডিংটা আসে এই মনিটরগুলোতে, এই মেশিনগুলোতে। আপনারা দেখতেছেন এখানে 3টা তালা লাগানো আছে। কতটা সেন্সিটিভ একবার চিন্তা করেন। এক একটা তালা এক একটা এন্টিটি। যেমন একটা হচ্ছে যে এই বড়পুকুরিয়া কয়লা খনির, একটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে ওদের, আবার একটা হচ্ছে চাইনিজরা যারা আছে এখানে কাজ করতেছে ওদের। সো বুঝতেছেন এখানে 3 পক্ষের সেন্সিটিভ ইনফরমেশন। এটা কতটা সেন্সিটিভ ইনফরমেশন যে এখান থেকে কত পরিমাণ কয়লা উৎপাদন করা হইতেছে এটা নেওয়া হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই কয়লাগুলোকে কিভাবে পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, সেইটাই একটু আপনাদেরকে বলি। আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এই যে কয়লা খনিটা, এখান থেকে তো কয়লা তোলা হইতেছে। এই কয়লাটা পাঠানো হয় কাদেরকে? যারা পাওয়ার প্ল্যান্ট আছে ওদেরকে। ওরা যায় এখান থেকে কারেন্ট বানাইতেছে, বিদ্যুৎ বানাইতেছে, ঠিক আছে। এই জায়গাটা যেটা বড় স্ট্রাকচারটা দেখতেছেন, এটা হচ্ছে সাইলো বলে। এই সাইলোর মধ্যে থেকে কয়লাটা এই জায়গাটা থেকে বেল্ট দিয়ে পাঠানো হয়। জাস্ট ওই জাংশন পয়েন্টটা, এইখান থেকে হচ্ছে পরবর্তী যে কয়লাগুলো, এইগুলা বিদ্যুৎ যারা নিয়ন্ত্রণ করতেছে ওদের হাতে চলে যায়। এখন মনে করেন আমার অনেক বেশি কয়লা উৎপাদন হয়ে গেছে, এইটা এখন পাওয়ার প্ল্যান্ট নিতে পারতেছে না। তাই
তাহলে এক্সট্রা কয়লাটা আমি কি করব? এই এক্সট্রা কয়লাগুলাই আমার হাতের পাশে এখন আপনি দেখতেছেন এটা স্টক ইয়ার্ডের মধ্যে স্টক করে রাখা হয়। ওই পাশটাতে দেখেন একদম কয়লার পাহাড় হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু অলরেডি পাওয়ার প্ল্যান্ট কিনে নিছে, এই কয়লাগুলো অলরেডি নিয়ে গেছে। যখন আবার তাদের দরকার পড়বে এই জায়গা থেকে কয়লা নিয়ে অন্য একটা বেল্টের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক ওদের কাছে এটা সরবরাহ করা হয়। এই জিনিসটার নাম হচ্ছে ফিডার। এইখান থেকে কয়লাটা পাঠায় দেওয়া হচ্ছে পাওয়ার প্ল্যান্টের অথরিটিতে, অর্থাৎ এই জায়গাটাতে কয়লা খনির যে দায়িত্ব, এই দায়িত্বটা শেষ। এরপরের থেকে কয়লা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ যারা বিদ্যুৎ জেনারেট করতেছে ওদের কাছে কয়লাটা চলে যায়। একটা জিনিস খেয়াল করে নেয় যে আমরা অনেক সময় মনে করি যে কয়লাগুলো তোলা হতেছে, এই তুলে মনে হয় কাজ শেষ, কিন্তু আমরা অবজার্ভ করলাম দেখলাম পাশে কিন্তু একটা পাওয়ার প্ল্যান্ট আছে। সো এদের দুইটা এন্টিটির যে একটা সিনক্রোনাইজেশন, রাইট? এটা একটা সিনক্রা বেশ কঠিন। দুটো তো ডিফারেন্ট আর কি এন্টিটি, এটা একটা সাথে আরেকটা, এটা একরকম ওটা একরকম। দেখে খুব ভালো লাগছে। আমরা এখন গাড়িতে করে নিচে নামতেছি বাইরের ভিতরে। আমরা এখন একদম নিচে ঢুকতেছি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন আমরা আছি একদম নিচে কয়লা খনির, যেখান থেকে মূল কয়লাটা মাইন করা হয়। আমরা এখন মাটির যখন রিয়াল কয়লা দেখেন এই কয়লাগুলোকে ভেঙে ভেঙে একটু পরে উপরে নিয়ে আমরা একদম কালো কয়লা করছি। আমরা এখন মূল খনির মধ্যে আছি। ভাই ভিতরে এত বড় আর কমিউনিটি এত বেশি আপনারা দেখতেছেন এটা আমাদের 1412 নম্বর ফেজ, যে ফেজের কার্যকরী নেট প্রায় 400 মিটারের মতো, ওপেন অফ কাট নেট 140 মিটারের মতো। এই যে আমরা দেখতেছি ইন্ডিয়ান কয়লা, আমাদের যে কাটিং মেশিন যেটাকে বলে শিয়ারা মেশিন, এইটা হলো এএফসি। এই এএফসির উপর দিয়ে দাঁত অফ করবে এবং 0.6 মিটার থিকনেসের কয়লা যাবে আর কেটে ফেলে দেবে। এএফসি আমরা দেখতেছি এই এএফসি এই কয়লাকে এখান থেকে ট্রান্সফার করে সাববেসে প্রেরণ করবে। সাববেসের যে আরেকটা বেল কনভেয়ার সিস্টেম আছে সেখানে এসে যোগান দেবে। এইভাবেই আমাদের কয়লাটা বেস থেকে কাটা সাপেক্ষে এবং ট্রান্সফার করে করে আমরা উপরে ওরিয়াক বা আমাদের পিডিবিকে কয়লা সাপ্লাই দেওয়া। আপনারা আর কোনো আশা রাখেন না এই কয়লার খনির ভিতরে হীরা পাওয়ার পসিবিলিটি একেবারেই জিরো। জিজ্ঞেস করে জানতে পারছি এইখানকার কয়লাগুলো তুলনামূলকভাবে নতুন। হীরা হইতে গেলে কয়লার খনির বয়স অনেক বেশি হইতে হয়। আমাদের তৌফিক চিন্তা করছিল এইখান থেকে কিছু কয়লা চুরি করে নিয়ে যায় যদি বারবিকিউতে ইউজ করা যায় ওদের ছাদে। পরে ওদের অথরিটি জানাইছে এই কয়লাগুলোর মান নাকি এতই ভালো যে এইগুলা দিয়ে বারবিকিউ করতে গেলে মুরগি পুইরা যাওয়ার সম্ভাবনা আছে, এত গরম করে রাখেন। তখন অবশ্য হাইটটা একটু বাড়ায় দিবেন মুরগি যেখানে ভাসতেছেন ওই জায়গায়। তবে একটা জিনিস খেয়াল রাখেন, বারবিকিউ এর জন্য আমরা যে কয়লা ব্যবহার করি আর এই কয়লার মধ্যে বিশাল তফাৎ আছে। একটাকে বলে ইংরেজিতে কোল, যেটা একদম মিনারেল কয়লা খনি থেকে তোলা হইতেছে, আর একটা হচ্ছে চারকোল, যেটা কাঠ থেকে আলাদাভাবে ম্যানুফ্যাকচার করা হয়। চারকোলটা আপনি অনেক কম সময়ের মধ্যে গরম করে এটা থেকে তাপ পাইতে পারবেন, তবে মেইন যে কয়লাটা কোল ওইটা এত সহজে আপনি গরম করতে পারবেন না। দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে। টেনশন নিয়েন না, তৌফিক কোনো কয়লা চুরি করে নাই। খনির নিচে যে পরিমাণ খাটাখাটনি হয়েছে আমাদের, এরপরে আবার এই তেল নেই যে কয়লা চুরি করে বাসায় বারবিকিউ করবো। এই যে দেখেন খনির ভিতর থেকে আসার পরে পুরো ভিজা অবস্থা। আমি আর অনেকে এইটা জিজ্ঞেস করছিলেন এই কয়লা খনিতে চাইনিজদের কন্ট্রাক্ট শেষ হইলে কি হবে। দেখেন এইখানকার মাইনিং টেকনোলজির মধ্যে চাইনিজদের অনেক বেশি ইনভলভমেন্ট। এখানকার যে মেশিনগুলো আছে পুরো প্রসেসটা যেভাবে সাজানো হয়েছে, চাইনিজরা এখান থেকে চলে গেলে শুধুমাত্র বাংলাদেশি ওয়ার্কারদেরকে দিয়ে এটা চালানো নিতান্তই ইম্পসিবল। সো এই কয়লা খনি যতদিন থাকবে চাইনিজদের ইনভলভমেন্টটা অ্যাকচুয়ালি ততদিনই থাকবে। 2005 সালে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানি দিনাজপুরের ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করার উদ্যোগ নিয়েছিল। বুঝতেই পারতেছেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনন করলে অনেক জায়গা নষ্ট হবে। মানুষ যেসব জমিতে কৃষি কাজ করে, মানুষজন থাকে, এই জায়গাগুলো নষ্ট হইতে বাধ্য। সেই সময় ফুলবাড়ি রক্ষা কমিটির নামে শুরু হয় আন্দোলন। আর স্বভাবতই এই আন্দোলন দমনের চেষ্টা চালায় এশিয়া এনার্জি এবং তৎকালীন সরকারের লোকজন। তবে পরবর্তী সরকারের প্রশাসন এসে যখন দেখতেছে কয়লা ব্যাপক হারে উত্তোলন করলে খনির উপরে জমিতে ধস হইতেছে, জলাশয়ের সৃষ্টি হইতেছে, উন্মুক্ত পদ্ধতিতে খনন করলে কৃষকদের জমি নষ্ট হইতেছে, এইটার সমাধান হেতুই আপনারা এখন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা কয়লা খনি থেকে কিন্তু ব্যাপক হারে কয়লা উঠানো হয় না। স্থানীয় বা লোকাল জনগণের কথা চিন্তা করে কিন্তু শুধুমাত্র বড় পুকুরিয়া থেকে অল্প পরিসরে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের উপর নজর দেওয়া হয়েছে। আমরা যখন খনির নিচে গেছি দেখছেন না যে খনি থেকে পানি পড়তেছে কয়লা খনির মধ্যে। কয়লার মধ্যে অনেক পানি থাকে। এখন এই পানি সময় আপনি যদি কয়লা বিক্রি করেন পাওয়ার প্ল্যান্টের কাছে, ওরা তো বলবে আচ্ছা আমি কয়লার দাম দিয়ে পানি কেন নিতেছি, পানির ওজনটাও তো আসে। আমার কাছে এই যে কয়লাটা আছে এখানে 2.39% পানি আছে। এইটা কয়লা যখন জন্ম হয় ওই সময় এই পানি যখন গায়ের মধ্যে থাকে এটাকে ইনহেরেন্ট ময়েশ্চার বলে। ও জন্মগতভাবে পানিটা পায়ে আসতেছে, এই পানিটা আপনি গা থেকে কখনো সরাইতে পারবেন না। কিন্তু আপনি যেটা করবেন খনির মধ্যে থেকে যে কয়লাটা আসছে ওকে ওভেনের মধ্যে দিবেন, দেন ওকে শুকাবেন। প্রথমে পানি সহজে ওজনটা সেটা নেবেন, দেন ওভেনে শুকানোর পরে কয়লার যে ওজনটা ওইটা নেবেন। দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে পানি এক্সট্রা কতটুকু আছে এটা তো পাই যেতেছেন। সো অতটুকু পানি হিসাব করে আপনি কয়লা অ্যাকচুয়ালি কতটুকু সাপ্লাই দিতেছেন ওই টাকাটা শুধুমাত্র রাখবেন, এক্সট্রা যে পানির টাকাটা ওইটা আপনি রাখবেন না। এই হচ্ছে হিসাব।
এই কয়লা খনিকে কেন্দ্র করে 2000 মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ইনডিরেক্টলি 20,000 মানুষ এখান থেকে লাভবান হয়েছে। এই যে কয়লাগুলো দেখছেন, এই কয়লার সাথে সাথে কিন্তু অনেক পানি বের হয়। সো এই পানিগুলো ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে এটা বের করে দেওয়া হয়। যখন পানিটা বের হচ্ছে তখন বাইরে লোকাল মানুষ যারা তারা সেই পানিটা কালেক্ট করে ফেলে। পানির সাথে কিছু কয়লাও থাকে, সো তারা যেটা করে সেখান থেকে তারা কয়লা এক্সট্রাক্ট করে এবং তারা লোকাল মার্কেটে সেটা সেল করে দেয়। তার মাধ্যমে তারা বছরে কোটি কোটি টাকা ব্যবসা করতে পারছে এবং এখান থেকে তারা লাভ করতে পারছে। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা হচ্ছে যে তাহলে এখান থেকে এই পানিগুলো ফেলে দেওয়ার দরকারটাই বা কি? ব্যাপারটা হচ্ছে যে এখানকার ওয়াটার কোয়ালিটির প্যারামিটার অনুযায়ী বিভিন্ন ল্যাব থেকে টেস্ট করা হয়, যেরকম বুয়েট এবং অন্যান্য বিভিন্ন ল্যাব আছে সারা বাংলাদেশে, সেখান থেকে টেস্ট করে দেখা হয় এতটুকু পানি ফেলে দিলে কোনো সমস্যা নাই এবং এইটা কোয়ালিটি মেনটেন করার জন্য এতটুকু পানি ফেলে দেওয়াটা আবশ্যক এবং প্রতি মাসে 2 বার করে এই টেস্টিংটা করা হয়। আরও ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে কোল নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু পাওয়ার প্ল্যান্ট। সো এই যে এখান থেকে কোল যাচ্ছে পাওয়ার প্ল্যান্টে, এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে, সেই ইলেকট্রিসিটির মাধ্যমে লোকাল যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে সেখানে সেই ইলেকট্রিসিটি প্রোভাইড করছে এবং সেটা খুবই পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে। এই বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উঠানোটা আছে না, এটা শুরু হয় 2005 সালে, আর 2009 সাল পর্যন্ত এখান থেকে 1.98 মিলিয়ন টন কয়লা উঠানো হয়েছে, যেটা খুবই অল্প আমি বলবো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল আহমেদ বিপু যখন আসছেন, এইখান থেকে কয়লা উঠানোটা বাড়ানোর চেষ্টা করছেন এবং 2009 সাল থেকে এই গেল 2023 সালের জুলাই মাস পর্যন্ত 11.91 মিলিয়ন টন কয়লা উৎপাদিত হয়েছে। অফকোর্স টাইম ফ্রেমটাও বেশি, কিন্তু উৎপাদনটা খেয়াল করেন 1.98 কোথায় আর 11.91 কোথায়, প্রায় 6 গুণেরও বেশি কয়লা এখান থেকে তোলা হয়েছে। আপনারা অনেকে এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের কয়লার গুণগত মান ভারত কিংবা ইন্দোনেশিয়ার থেকে অনেক ভালো। বাংলাদেশে প্রাপ্ত বিটুমিনাস কয়লার তাপ উৎপাদন ক্ষমতা যেখানে 12,002 BTU পার পাউন্ড, সেখানে ভারতীয় কয়লার তাপ উৎপাদন ক্ষমতা মাত্র 7,300 BTU পার পাউন্ড। অলরেডি আপনারা ফিগারটা আশা করি দেখতেছেন। ইন্দোনেশিয়াটা খেয়াল করেন, আরো বাজে 7,038 BTU পার পাউন্ড। এইটা তো গেল তাপ উৎপাদন ক্ষমতা, যে কয়লা জ্বালাইলে আপনি কতটুকু তাপ পাবেন। আরো আসে কয়লার মধ্যে সালফারের পরিমাণ কতটুকু থাকে, যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের দেশি কয়লাতে এই সালফারের পরিমাণ মাত্র 0.67% প্লাস মাইনাস হবে, যেখানে ইন্ডিয়ান কয়লাতে এটা প্রায় 4.34%, ইন্দোনেশিয়ান কয়লাতে এটা প্রায় 2.32%। চিন্তা করে দেখেন সালফারের পার্সেন্টেজ কতটা বেশি থাকে আমাদের দেশের কয়লার তুলনায়। সো অন্যান্য দেশের কয়লার তুলনায় আমাদের এই বড়পুকুরিয়ার কয়লার সুপিরিয়রিটি কতটা বেশি, এইটা আপনি আশা করি বুঝতে পারছেন। আজকে আমি নাফিস ভাইয়ের সাথে প্রায় 1400 ফিট গভীর, আরো বেশি গভীরে গেছি মাটির নিচে। মানে এটার এক্সপিরিয়েন্স কি ভাই, মানে আপনার সাথে যাইতে হলো জায়গাটাতে। জীবনে মানুষ বিয়ে একবার করে, কয়লার খনি তো মানুষ একবার ছাড়ে। নাফিস সালামের সাথেই যায়। আর যখন গেছে তখন আমার ভাগ্যটা কতই খারাপ না ভালো না, আমার এদের সাথে চাপ লাগছে আর কি। ভাই, ভিতরে যেই ফুটেজ আছে এনাইতে ওই ফুটেজগুলো কই আপনার মোবাইলে আছে? গরমে বেচারা সে খুলেই ফেলছে। না উপরেটা, শুধু উপরেটা। শুধু উপরেরটা। আমরা নাফিস ভাইকে নিয়ে নাফিস ভাই ভয়ে যাই না এই জায়গায়। এটা কি মানে আপনি তো ভয় পান? না, তোমারে পাঠিয়ে দিয়েছে তুমি রিপোর্টিং করবা, আমি তোমার ম্যানেজার, আমি তোমার রিপোর্টিং সুপারভাইজার। ভালো কাজ করছো তুমি, ঠিক আছে? ভালো কাজ করছো, এরকম করে লেগে থাকবো। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাই করেন তাই করেন। টু সেন্সে সাবস্ক্রাইব করবেন, টাইমিং নাই বাদ। আর হচ্ছে নামিক সেলিম সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, ঠিক আছে? এনাই চৌধুরী না তোমার, এদের চৌধুরী এদের করি। এটাও গেল না ভাই। আরে আপনি আসেন আপনার তালে। যাই হোক আপনারা যারা এভাবে করে আমার বউ তো ঘাড়ে মাথা রাখবেন। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আপনারা আশা করি কিছু এক্সক্লুসিভ এক্সপেরিয়েন্স পাইছেন। ওদের নিজে যে আমরা আসলে কয়লা খনি খুবই ডেঞ্জারাস ভাই, মানে কালো হয়ে আমার জুতা অনেক হয়ে গেছে। মানে এটা দেখাই আমরা আপনাদের জন্য আমরা কত কত কিছু করি, আপনাদের জন্য জীবনটাই দিয়ে দিতে পারতাম আরেকটু হইলে। যাই হোক পরবর্তীতে আরো কয়েকটা ভিডিও আসবে, খুবই এক্সাইটিং ভিডিও হবে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।